ওকে, আমি এটা রেকর্ড করে রাখছি। আপনার যদি পরবর্তীতে লাগে আপনি হচ্ছে আমি আপনাকে লিংক দিয়ে দিব, আপনি লেকচারগুলো লিখে দেখে নিতে পারবেন আর কি। হ্যাঁ, ওইটাই বলতে নিচ্ছিলাম। ওকে, তাহলে আমরা ক্যালকুলাস প্রথম থেকে দেখি। তো ফাংশন সম্পর্কে তো আইডিয়া আছে মোটামুটি, যে ফাংশন কি জিনিস তাও আমি দেখাই। তো ফাংশন একটা মেশিনের মতো। তো এখানে আমরা কিছু ইনপুট দিব, আবার কিছু আউটপুট পাবো। তো যে কোনো টাইপের মেশিন না, এই মেশিনের কিছু বিশেষ বৈশিষ্ট্য আছে। তো ফাংশনের জন্য ধরেন এফ একটা ফাংশন, এটার জন্য প্রথমে আমাদের দুটো জিনিস লাগবে। যে ধরেন মেশিনের জন্য কি হয়, যে আমরা কিছু ইনপুট দিব আর কিছু আউটপুট পাবো, তাই না? ফাংশনের ব্যাপার এরকম যে ইনপুট কাদেরকে নিব আর আউটপুট কারা পেতে পারে, এই দুটো জিনিস প্রথমে ডিফাইন করতে হবে। যেমন এফ আমি বললাম এ থেকে হচ্ছে বি তে যাবে, তার মানে আপনার মেশিনের মধ্যে এটা হচ্ছে ইনপুট, এটা আমাদের ইনপুট, অথবা আমরা এটাকে বলবো ডোমেইন। আর এটা হচ্ছে আমাদের আউটপুট অথবা কোডোমেইন। ওকে, তাহলে ফাংশন ডিফাইন করার আগে আমাদের প্রথমে ইনপুট এবং আউটপুট অর্থাৎ ডোমেন এবং কোডোমেইন ডিফাইন করতে হবে। এখন ডিফাইন করে দিলেই যে ফাংশন হয় ব্যাপারটা এরকম না, একে ফাংশন হওয়ার জন্য কিছু ক্রাইটেরিয়া ফলো করতে হবে। সেটা কি? প্রথমত এই যে জিনিসটা, এটা ফাংশন হওয়ার জন্য এক নম্বর হচ্ছে যে ডোমেইনের মধ্যে যে সকল জিনিস আছে প্রত্যেকের জন্য একটা করে আউটপুট থাকতে হবে এবং সেটা কোডোমেইনে থাকবে। ধরেন এটা হচ্ছে আমাদের ডোমেইন এ সেট, এটা আমাদের কোডোমেইন বি সেট। সো এখানে যে এলিমেন্টটা, এখানে যে যতগুলো এলিমেন্ট আছে, এই ফাংশনটা এখান থেকে তো এখানে নিয়ে যাচ্ছে, তাই তো? এভাবে করে নিয়ে যাচ্ছে। তো এখানে প্রত্যেক এলিমেন্টের জন্যই এই পাশে বি তে একটা কোরসপন্ডিং এলিমেন্ট থাকতে হবে। ধরেন এই যে ব্যাপারটা, এটা কি ফাংশন হবে? দেখেন তো এটা কি ফাংশন হওয়া উচিত? তাহলে না, ফাংশন হওয়া উচিত না, কারণ এখানে এই যে এলিমেন্টটা, এর জন্য কিন্তু কোনো কোডোমেইনে কোনো এলিমেন্ট নাই, আছে? আচ্ছা, না না, হ্যাঁ নাই। বুঝতে পারছি। হ্যাঁ, তার মানে ফাংশন এটা হবে না। ফাংশন কখন হবে? যদি এর প্রত্যেকের জন্য বি তে একটা করে এলিমেন্ট থাকে, তাহলে সেটা প্রথম ক্রাইটেরিয়া ফলো করবে আর কি। তো এটা প্রথম ক্রাইটেরিয়াতে বাদ গেল। আচ্ছা, তাহলে আমি যদি এখন বলি এখন সে ফাংশন। সো সেকেন্ড কি? সেকেন্ড ক্রাইটেরিয়া হলো যে ডোমেইনের একটা এলিমেন্টের জন্য আউটপুট একটাই থাকবে, আউটপুট দুটো থাকতে পারবে না। যেমন আচ্ছা আমি এখানেই দেখাই যে আউটপুট একটা থাকবে মানেটা কি? আউটপুট একটা থাকবে মানে হচ্ছে ধরেন এখান থেকে আর একটা এলিমেন্ট এখানে চলে গেল, তাহলে এই যে প্রথম এলিমেন্টটা, এই প্রথম এলিমেন্টের জন্য আউটপুট কয়টা? এই পাশে দুইটা, এই দুইটা থাকতে পারবে না, তাহলেও শেয়ার ফাংশন হবে না। এই দুইটা ক্রাইটেরিয়া যদি ফলো করে তাহলে সে ফাংশন হবে। তাহলে প্রথমত কি ছিল, যে ইনপুটের সবার জন্য আউটপুট একটাই থাকবে, মানে একটা থাকতেই হবে। দ্বিতীয়ত হচ্ছে আউটপুট শুধুমাত্র একটাই থাকবে, দুইটা থাকতে পারবে না। এই দুটা ক্রাইটেরিয়া যদি হয় তাহলে সে ফাংশন হবে। ঠিক আছে, তো এখন আমি আপনাকে একটা গ্রাফ দিই, আপনি গ্রাফটা দেখে বলবেন যে এটা ফাংশন হবে কি হবে না। এটা আমাদের এ, এটা আমাদের বি, এখানে আসলো। আচ্ছা, এটা কি ফাংশন হবে? হ্যাঁ ফাংশন। আচ্ছা হ্যাঁ, এটা ফাংশন হবে, বাট এখন কি আর ফাংশন হবে? না না, এখনো ফাংশন হবে না, অর এখনো ফাংশন হবে না। তাহলে ফাংশন কখন হবে কখন হবে না সেই জিনিসটা আমরা গ্রাফ থেকে বুঝতে পারবো। সো
আপনি যদি এখন এটা এইভাবে দেখেন যে এফ আমি এইভাবে ডিফাইন করলাম রিয়েল নাম্বার থেকে রিয়েল নাম্বার, তার মানে ডোমেইনটা হচ্ছে আমাদের রিয়েল নাম্বার, কোডোমেইনটাও আমাদের রিয়েল নাম্বার। তো আমি এফটাকে এইভাবে ডিফাইন করলাম এফ অফ এক্স ইকুয়াল রুট ওভার এক্স। তো এখন আপনারা চেক করতে হবে এটা কি ফাংশন হবে কি হবে না। তো একটু চিন্তা করেন এটা কি ফাংশন হবে। হ্যাঁ হবে। একটু দেখেন আমি বলছিলাম কি ডোমেইনের সবার জন্য আউটপুট থাকতে হবে। এই যে ডোমেইনের মধ্যে কে কে আছে, রিয়েল নাম্বার সবাই আছে না? হুম। আপনি কি রুটের ভিতর নেগেটিভ দিতে পারবেন? না। রুটের ভিতর নেগেটিভ দেওয়া যাবে না। তার মানে এই এফটার ফাংশন হচ্ছে না, কারণ আপনি ইনপুট যখন -1 দিবেন তখন রুট ওভার -1, এটা কি রিয়েল নাম্বারের মধ্যে আছে? রুট ওভার -1 এটা তো কমপ্লেক্স নাম্বার না। হয়ে গেল। হুম হুম। তার মানে এই এফটা আমাদের আর ফাংশন হবে না। এখন এখন কিন্তু ফাংশন হবে, অথবা আমি যদি এক্স স্কোয়ার দিই এখনো কিন্তু ফাংশন হবে। হুম। ঠিক আছে, তো আপনি গ্রাফ দেখে তো চিনলেন, এবার ফাংশন দেখে কিভাবে মানে ইকুয়েশন দেখে কিভাবে চিনবেন? দেখতে হবে সব ইনপুটের জন্য আউটপুট পাওয়া যায় কিনা। আচ্ছা ঠিক আছে, এবার দেখেন ধরেন এফ অফ এক্স আর থেকে আরে যাচ্ছে, আর এফ অফ এক্স ইকুয়াল প্লাস মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার। তো দেখেন তো এটা কি ফাংশন হওয়া উচিত? একটু দুইটা কন্ডিশন চেক করবেন। এক নাম্বার হচ্ছে ইনপুট একটা দিলে আউটপুট যাতে দুইটা না পাওয়া যায়, আর একটা হচ্ছে সব ইনপুটের জন্য যাতে আউটপুট পাওয়া যায়। এটা কি ফাংশন স্কোয়ার হবে? থেকে তো পজিটিভ হবে, তো ফাংশন হওয়ার কথা। হওয়ার কথা, বাট এই প্রথমে দেখেন তো কি আছে, এটা হচ্ছে প্লাস মাইনাস প্লাস মাইনাস। কি বলেছিলাম যে ইনপুট একটা হলে আউটপুট একটাই হইতে হবে, তাই না? হুম। তো আপনি যদি ইনপুটটা ধরেন 4 দেন তাহলে আউটপুট কত হবে? প্লাস মাইনাস রুট ওভার 16, তার মানে কি প্লাস মাইনাস 4 না? হুম হুম। তাহলে ইনপুট একটা দিলে আউটপুট কয়টা পাচ্ছেন আপনি এখানে? দুইটা। দুইটা, তাহলে এটাও কি ফাংশন হবে না? হুম বুঝতে পারছেন? হুম। হুম। সো এই কন্ডিশন গুলো একটু চেক করতে হবে, এগুলো হচ্ছে একদম বেসিক, যে ফাংশন কখন হবে ফাংশন কখন হবে না। আচ্ছা, এবার আপনি গ্রাফ দেখে কিভাবে বুঝবেন যে এটা কি ফাংশন কিনা? ধরেন y ইকুয়াল এফ অফ এক্স, এটা একটা রিলেশন, এটা গ্রাফ আমি আঁকলাম। এই যে সাপোজ ধরেন গ্রাফটা এরকম, আর বলে দিলাম এই এফটা আর থেকে আর এ যাচ্ছে। তো আমি আপনার এই গ্রাফটা দিলাম এরকম, হুম। এটা এক্স, এটা আমাদের ওয়াই। তো এখন দেখেন ফাংশনটা হচ্ছে রিয়েল নাম্বার থেকে রিয়েল নাম্বার। তো এই গ্রাফ অনুযায়ী কোন একটা পয়েন্ট, এই পয়েন্টে আমরা কি ওয়াই পাচ্ছি না? এই যে এটাও হুম। হচ্ছে ওয়াই, এই পয়েন্টের ওয়াই কোনটা? এটা না? হ্যাঁ। এই পয়েন্টের ওয়াই কোনটা? এটা। বাট এই দিকে কোনো পয়েন্টের জন্য কি আমি ওয়াই পাচ্ছি? না। পাচ্ছি না। তার মানে এই দিকে ধরেন এই এক্স এর জন্য কোনো ওয়াই নেই, এই এক্স এর জন্য কোনো ওয়াই নেই। তার মানে এই গ্রাফটা আসলে কোনো ফাংশন রিপ্রেজেন্ট করে না। ঠিক আছে, হুম। যদি আমি এইভাবে বলতাম যে আর পজিটিভ থেকে পজিটিভ, তাহলে ডোমেইনের ভিতর কিন্তু এই পজিটিভ এই পাশে গুলো নাই, এগুলো কি আছে? নাই। না। ডোমেইনের ভিতর এখন আমার শুধুমাত্র এখান থেকে এই দিক বরাবর আছে। আর দেখেন এখান থেকে এই দিক বরাবর প্রত্যেকটা এক্স এর জন্যই কি একটা করে ওয়াই আছে, প্রত্যেকটা এক্স এর জন্য একটা করে ওয়াই আছে। সো এখন এটা ফাংশন হবে। ফাংশন হবে। ঠিক? হ্যাঁ এখন হবে। আচ্ছা। আচ্ছা, এরপর আরেকটা জিনিস, সেটা হচ্ছে এই যে এরকম, ধরেন আমাদের কাছে এরকম একটা কিছু আছে। তো এটা ফাংশন হবে কি হবে না সেটা একটু চেক করতে চাই আমরা। তো ফাংশন হওয়ার জন্য দুইটা কন্ডিশন বলেছিলাম, যে একটা হচ্ছে একটা ইনপুটের জন্য আউটপুট থাকবে একটা। তো এখন দেখেন তো ধরেন এই 0 পয়েন্টটা, এই 0 পয়েন্ট এক্স এর জন্য ওয়াই কয়টা আছে?
দুটা। এ একটা আর একটা দুইটা আছে না? হুম। আবার এইখানে x এর জন্য y কয়টা আছে? এই যে দুটা। একটা আর একটা দুইটা আছে। তার মানে একটা ইনপুটের জন্য দুইটা আউটপুট পাওয়া যাচ্ছে, তাহলে এটাও কি হবে না? পুরো ফাংশন হবে। নট ফাংশন। হ্যাঁ, তো এইসব ক্রাইটেরিয়া গুলো একটু দেখতে হবে। তাহলে আশা করি এগুলো বুঝছেন যে ফাংশন কখন হবে কখন হবে না, গ্রাফ দেখলে এখন থেকে মনে হয় চিনবেন। ওকে, এখন ফাংশনের কিছু টাইপ আছে, ওয়ান ওয়ান ফাংশন, অন টু ফাংশন। তো এগুলো আমি একটু হালকা করে বলে দিই, এগুলো আপনি হয়তো আগে থেকেই পারেন, তো আমি একটু বলে দিই। ধরেন এফ একটা ফাংশন, এফ হচ্ছে আমাদের এ থেকে বি তে যাচ্ছে। এফ ইজ 1 1। কখন এফ 1 1 হবে? এফ 1 1 তখনই হবে যদি ধরেন দুইটা ভিন্ন ভিন্ন ইনপুটের জন্য কখনোই সেম আউটপুট পাওয়া না যায়। ঠিক আছে, দুইটা ভিন্ন ভিন্ন ইনপুটের জন্য সবসময় আউটপুট গুলোও ভিন্ন ভিন্ন হবে। যেমন এরকম কখনোই হবে না যে এই দুইটা একই জায়গায় চলে গেছে, তাহলে সে আর 1 1 হবে না, এটার 1 1 হবে না। ঠিক আছে, তাহলে 1 1 কখন হবে? যদি প্রত্যেকে ভিন্ন ভিন্ন জায়গায় আউটপুট করে, তাহলে সেটা 1 1 ফাংশন হবে। ক্লিয়ার? আচ্ছা, একটা এক্সাম্পল কি, যে f of x ইকুয়াল, সাপোজ আপনি দেখেন x স্কয়ার প্লাস 1, এই ফাংশনটা r থেকে r এ যাচ্ছে। তা আপনি যদি এখানে 2 ইনপুট দেন, আউটপুট কত পাবেন? 5 পাবেন না? হ্যাঁ। আবার -2 ইনপুট দিলে আউটপুট কত পাবেন? সেম 5। 5। তাহলে এই f ফাংশনটা আমাদের কি 1 1 হবে না? নরমালি যাদের উপর স্কয়ার থাকে এর আসলে 1 1 হয় না। বাট একটা মজার জিনিস হচ্ছে এই ফাংশনটাকে যদি আপনি 1 1 তৈরি করে ফেলতে পারেন, কিভাবে দেখেন তো, আমি যদি এখানে পজিটিভ দিয়ে দিই, আর পজিটিভ থেকে আর পজিটিভে যাচ্ছে, মানে আর এ যাচ্ছে, তাহলে এখন আপনার ডোমেইনে কিন্তু আর মাইনাসটা নাই, আছে? ডোমেইনে কি -2 আছে এখন আর? নাই। তার মানে এখন ডোমেইনের প্রত্যেকের জন্য কিন্তু আউটপুট একটাই থাকতেছে। সমস্যা ছিল যে প্লাস মাইনাস দিলে সেম আসতো, এখন তো আপনি মাইনাস নিতেই পারবেন না, তাই না? তার মানে এখন কিন্তু ফাংশনটা 1 1 হবে। তাহলে ফাংশন এই যে শুধুমাত্র যে স্কয়ার থাকলেই 1 1 হবে না, এটা কিন্তু বলা যাবে না আসলে। ডোমেইনের উপর ডিপেন্ড করে, ডোমেইনটার দিকে খেয়াল রাখতে হবে যে ডোমেইনটা কেমন। ডোমেইন যদি আপনার ছোট হয় তাহলে দেখা যায় যেটাকে 1 1 করা যাবে। ঠিক আছে, এখন গ্রাফ দেখে কিভাবে চিনবেন, যে ধরেন এটা আমাদের x, এটা আমাদের y, তো আমাদের গ্রাফটা এরকম। এখন এটা 1 1 কি 1 1 না সেটা আপনি চেক করবেন। 1 1 কি 1 1 না সেটা চেক করার সিস্টেমটা কি ছিল, যে যদি প্রত্যেকটা x ভিন্ন ভিন্ন জায়গায় আউটপুট দেয়, তাহলে শেয়ার হচ্ছে 1 1, মানে তাহলে সে 1 1 হবে আর কি। তো এই যে এটা দেখেন, এই প্রত্যেক আপনি y এর প্রত্যেক জায়গায় যদি একটা রেখা টানেন, শুধুমাত্র একটা x তো কাট করবে, তাই না? ব্যাপারটা বুঝছেন? ধরেন হ্যাঁ, আপনি হ্যাঁ। এই y টা নিলেন, তাহলে এই শুধু এক জায়গায় কাট করতেছে, তাহলে এটা 1 1 হবে। এইটা নিলে শুধু এক জায়গায় কাট করতেছে। এখন 1 1 হবে না এরকম একটা এক্সাম্পল দেখেন, যে ধরেন এরকম, আমি যদি y এর এই ভ্যালুটা দেই, এই ভ্যালুতে দুইটা x আছে। কোন দুইটা x? এই যে এই একটা x, এই পয়েন্ট একটা x, মানে এই x টা আর এই x টা, এই দুইটা x সেম y তে নিয়ে গেছে। এই যে এই দুইটা y মানে x এর সেম y, তার মানে এই যে গ্রাফটা, এটা আসলে 1 1 ফাংশনের গ্রাফ হবে না। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখেন অন টু গ্রাফ। এই 1 1 কে আমরা কি বলি? 1 1 কে আমরা ইনজেক্টিভ বলি, ইনজেক্টিভ ফাংশন বলা হয়। ঠিক আছে, এবার দেখেন অন টু ফাংশন। অন টু ফাংশনের গ্রাফ কি, বা অন টু ফাংশন কারা? অন টু ফাংশন
ধরেন এই যে এফ এ থেকে বি, আচ্ছা এই এ কি আমাদের ডোমেইন না, হ্যাঁ। আর বি হচ্ছে আমাদের কোডোমেইন। এখন আমি বলছিলাম যে আউটপুট গুলা বি এর মধ্যে থাকবে, তাই না? হুম। বাট বি এর সবাই যে হবে সেটা কিন্তু বলা হয়নি, যে বি এর সবাই আউটপুট হবে এরকম কিন্তু ব্যাপারটা না। মনে করেন এর মধ্যে এরা আছে আর বি এর মধ্যে এরা আছে, সো আমাদের ম্যাপিংটা কাজ করতেছে এইভাবে যে এখান থেকে এখানে গেল, এখান থেকে এখানে গেল, এই যে এইভাবে হচ্ছে ম্যাপিংটা কাজ করতেছে। আচ্ছা প্রথমত দেখেন এটা কি ফাংশন? না। ফাংশন হওয়ার জন্য একটু ক্রাইটেরিয়া গুলো চিন্তা করেন। দুইটা শর্ত, একটা ইনপুটের জন্য শুধুমাত্র একটাই আউটপুট থাকবে, সব ইনপুটের জন্য আউটপুট থাকবে। দেখেন তো সব ইনপুটের জন্য কি আউটপুট আছে? না, নাই। কোন ইনপুটের জন্য নাই? লাস্টেরটা। ইনপুট, ইনপুট এটা তো আউটপুট না। ও আচ্ছা আচ্ছা। সব ইনপুটের জন্য তো কি আউটপুট আছে? হ্যাঁ আছে। আছে। তার মানে ফার্স্ট ক্রাইটেরিয়া ফিল আপ করলো। তারপর হচ্ছে যে কোনো একটা ইনপুট থেকে কি দুই জায়গায় গেছে? দেখেন তো কোনো এক জায়গা থেকে বের হয়ে দুই জায়গায় গেছে? হ্যাঁ গেছে লাস্টেরটা। এখান থেকে দুই জায়গায় যায় নাই, এরা দুইজন এক জায়গায় গেছে। ও আচ্ছা, ইনপুট মানে লাস্ট আউটপুটের লাইক সেম আউটপুট আছে। এই যে এরকম হয় না, এরকম হয়েছে না। এখন মানে ব্যাপারটা একটু ভালো করে বুঝতে হবে যে সব ইনপুটের জন্য আউটপুট আছে কিনা, আর কোন একটা জিনিস থেকে বের হয়ে দুইটা জায়গায় চলে গেছে কিনা। দুইজন এক জায়গায় যাক তাতে সমস্যা নাই, বাট এক জায়গা থেকে দুইটা জায়গায় যাই গেছে কিনা সেটা দেখতে হবে। তো সব ইনপুটের জন্য কিন্তু আউটপুট আছে, আর হচ্ছে কোনো এক জায়গা থেকে দুই জায়গায় কিন্তু যায়নি, সবাই হচ্ছে এক জায়গায় গেছে। দেখা গেছে যে এইটা ধরেন এইটা আর এটা সেম জায়গায় গেছে, বাট ওইটা আমি ম্যাটার করতেছে না আমার কথা। সো এটা আমাদের ফাংশন হবে। আচ্ছা তারপর দেখেন ওয়ান ওয়ান ফাংশনের ব্যাপারে কি বলছিলাম, কখন ওয়ান ওয়ান হবে? যদি প্রত্যেকে ভিন্ন ভিন্ন জায়গায় যায়। তো এখন আমি যদি নাম্বারিং করি, আপনি বলেন তো সবাই কি ভিন্ন ভিন্ন জায়গায় গেছে? না। কত 4 আর 6 এরা দুইজন সেম জায়গায় গেছে না? হুম। তাহলে এটা আর ওয়ান ওয়ান ফাংশন হবে না। আচ্ছা হুম। এবার এবার অন টু ফাংশনের ব্যাপারটা কি? এই যে কোডোমেইনের সবাই কি আউটপুট হিসাবে আছে? হুম। কোডোমেইনের ভিতর যারা যারা আছে তারা সবাই কি আউটপুট? না মানে না। সবার জন্য এই যে ওর জন্য কিন্তু কোনো ইনপুট নাই, তাই না? হুম। তাহলে যদি এরকম হয় যে সবাই আউটপুট হিসাবে থাকবে, তাহলেই সেটা সাবজেক্টিভ অথবা অন টু। যদি কেউ মিসিং হয়ে যায় কোডোমেইনের হুম। আউটপুট হিসেবে, যদি কেউ মিসিং হয়ে যায় তাহলে সেটা আর ওয়ান টু হবে না। সহজ ভাষায় বলতে গেলে যে এই যে ফাংশনের রেঞ্জটা, ধরেন রেঞ্জ অফ এফ, এফ এর রেঞ্জ কারা? রেঞ্জ হচ্ছে অ্যাকচুয়ালি যারা আউটপুট হিসেবে যাদেরকে আউটপুট হিসেবে পাওয়া গেছে। যেমন আমি এখানে বলছি আউটপুট গুলা এখানে থাকবে, বি তে থাকবে, বাট বি এর সবাই তো আউটপুট হিসেবে পাওয়া যায়, ব্যাপারটা তো এরকম না, তাই না? হুম। অ্যাকচুয়ালি যাদেরকে পাওয়া যাবে তারাই হচ্ছে রেঞ্জ। যেমন এই যে এখানে অ্যাকচুয়ালি কাদেরকে পাওয়া গেছে, এখানে অ্যাকচুয়ালি পাওয়া গেছে এই যে এখানে যারা যারা আছে এদেরকে পাওয়া গেছে, তার মানে এরা হচ্ছে রেঞ্জ। এখন ব্যাপারটা হচ্ছে যদি রেঞ্জ আর কোডোমেন সমান হয়ে যায় তাহলে সে অন টু হবে। বুঝতে পারছেন? রেঞ্জ আর কোডোমেন কখন সমান হবে? যদি কোডোমেনের সবাই আউটপুট হিসেবে আসে তখনই তো রেঞ্জ আর কোডোমেন সমান হবে, তাই না? হুম। তার মানে যদি রেঞ্জ ইকুয়াল কোডোমেইন হয়, এরকম যদি হয় তাহলেই সেটা ওয়ান টু হবে, এছাড়া ওয়ান টু হবে না। হুম।
কি বলছি বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝছি এটা। আচ্ছা, তো আমরা কয়েকটা এক্সাম্পল দেখি। তাহলে আপনার মাথায় রাখতে হবে যে কোডোমেইন আর রেঞ্জ সমান কিনা। তো ধরেন এই এফ একটা ফাংশন আর থেকে আর এ যাচ্ছে, তাহলে এই ফাংশনটার ডোমেইনকে আর কোডোমেইনকে বলেন তো, ডোমেইন কোনটা? ডোমেইন হচ্ছে এ আর, ও আচ্ছা, হ্যাঁ, লেফট, হ্যাঁ, আর কোডোমেইনকে পি। এ আর। ওকে, আচ্ছা এখন যদি আমি ফাংশনটাকে আমি এখন ডিফাইন করি না, আমি এখনো জানি না রেঞ্জ কেমন, আমি ফাংশনটাকে এইভাবে ডিফাইন করলাম এক্স স্কোয়ার। হুম। তো এখন রেঞ্জ কারা? যারা অ্যাকচুয়ালি আউটপুট হিসাবে আসবে। তো এখন দেখেন তো এই ফাংশনটাতে ইনপুট আপনি দিলে আউটপুট কাদেরকে পাওয়া যেতে পারে? বি, বি আউটপুট। মানে কোডোমেইন হচ্ছে বি আউটপুট, ঠিক আছে। হুম। আর এর এখন রিয়েল নাম্বারের সবাইকে কি আউটপুট হিসেবে পাওয়া যেতে পারে? না, কোনো পজিটিভ নাম্বার। শুধু পজিটিভ কে পাওয়া যাবে না? হ্যাঁ, হুম। তার মানে এখানে আমাদের রেঞ্জ অফ এফ কে, রেঞ্জ অফ এফ হচ্ছে শুধুমাত্র আর আর পজিটিভ। হুম। আর কোডোমেইনটা কি ছিল? অল রিয়েল নাম্বার ছিল না? হুম। তাহলে এরা দুজন তো সমান হয় না, হয়েছে? না। হয় না, তার মানে এফ আমাদের 1 2 হবে না। এফ ইজ নট সাবজেক্টিভ। ওকে, হ্যাঁ। তাহলে কখন 1 1 সাবজেক্টিভ অথবা এটাকে আমাদের 1 2 লেখে 1 2 ম্যাপ। তো একটা ম্যাপ 1 2 হবে কি হবে না সেটা আমরা এভাবে বুঝতে পারি। তো আমি যদি এখানে ধরেন আমি যদি এখানে এটা দিয়ে দিতাম, তাহলে বলেন তো এখন কি এটা 1 2 হবে? হ্যাঁ, হবে। এখন এটা 1 2 হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে। ওকে, এখন এই 1 2 গ্রাফটা যদি একটু চিন্তা করি, যে এই ফাংশনটা আর থেকে আর এ যাচ্ছে, তাহলে এটা 1 1 2 হবে কি হবে না সেটা কিভাবে বুঝবেন? সেটা বুঝবেন এভাবে যে দেখেন তো যে কোনো y এর জন্য কি একটা করে ইনপুট আছে না? হুম। তার মানে এটা 1 2 হবে। যদি আমার গ্রাফটা এরকম থাকতো, যেমন এই y ইকুয়াল x স্কয়ার, y ইকুয়াল x স্কয়ার গ্রাফটা এরকম না? হুম। এই যে এরকম। সো এখন দেখেন আপনি যদি ইনপুটটা এখানে নেন, কোনো আউটপুট নাই, হুম। মানে আউটপুটটা যদি এখানে নেন কোনো ইনপুট নাই, এখানে নিলেও কোনো ইনপুট নাই, এখানে নিলেও কোনো ইনপুট নাই, ঠিক আছে? হুম। তার মানে এটা আর 1 2 হবে না। সো আপনি এখান থেকে আসলে গ্রাফ দিয়েও বুঝতে পারবেন। হুম। আসলে গ্রাফে যে কোনো একটা y এর জন্য কোনো যদি x না থাকে, তাহলে সেটার আমাদের 1 2 হবে না। সো আশা করি 1 2 1 1 1 2 তারপর ফাংশন হবে কি হবে না এই জিনিসগুলো ক্লিয়ার এখন, হ্যাঁ। ঠিক আছে? Surjective or on two হচ্ছে same thing, তাই না? হ্যাঁ হ্যাঁ Surjective or one two same thing না? হ্যাঁ হ্যাঁ সাবজেক্টিভ 1 2 সেম। ইনজেক্টিভ হচ্ছে 1 1, সাবজেক্টিভ 1 2, আর বাইজেক্টিভ হচ্ছে দুইটাই যদি হয়, 1 1 1 2 দুটোই যদি হয় তাহলে সে হবে বাইজেক্টিভ। 1 1 আর হচ্ছে 1 2 এই দুটো একসাথে হলে তখন হয় বাইজেক্টিভ। আচ্ছা, এবার বাইজেক্টিভ হলে একটা মজার জিনিস, বাইজেক্টিভের জন্য দেখেন আপনি কি পাচ্ছেন, প্রথমত 1 1, তার মানে একটা ইনপুট দিলে একটাই আউটপুট, ঠিক আছে? হুম। তারপর কি, তারপর বলতেছে যে সবাইকেই সব আউটপুটের জন্য একটা করে ইনপুট আছে। তার মানে ধরেন এটা হচ্ছে আপনার এ সেট, এটা আপনার বি সেট, আপনি এখান থেকে এখানে যেতে পারবেন, একটা একটা এক জায়গায় যাচ্ছে। আবার সব আউটপুটের জন্যই ধরেন এখানে একটা আউটপুট আছে, এই আউটপুটের জন্য কি একটা ইনপুট আছে না? হুম। তার মানে আপনি চাইলে পিছনের দিকেও ব্যাক করতে পারবেন। সবার সাথে একটা করে ইনপুট আছে যেহেতু, আপনি চাইলে ঠিক পিছনের দিকে ব্যাক করতে পারবেন। মনে করেন যে এখানে এ
বি সি আর এখানে 1 2 3। তো যেহেতু এটা 1 1 1 2 সবাই একটা একটার সাথে যাচ্ছে এফ ফাংশন, তাহলে এফ ইনভার্স ফাংশনটা কি করবে, উল্টো দিকে নিয়ে যাবে। হুম, যে আপনি 1 ইনপুট দিলে বি আউটপুট পাবেন, 2 ইনপুট দিলে এ আউটপুট পাবেন, 3 ইনপুট দিলে সি আউটপুট পাবেন। এটা হচ্ছে ইনভার্স ফাংশন। হুম, ঠিক আছে? হ্যাঁ, তাহলে যদি 1 1 আর 1 2 হয় তাহলে ইনভার্সটাও কিন্তু ফাংশন হয়ে যাবে, ফাংশন হবে না? কারণ আপনি হুম, তাহলে পিছনের দিকে ব্যাক করতে পারবেন ইজিলি। কারণ এই যে 3 এর সাথে একটা করে ইনপুট আছে এবং আপনি চাইলে তার পিছনে ব্যাক করতে পারবেন। 2 এর সাথে একটা ইনপুট আছে সেখানে আপনি ব্যাক করতে পারতেছেন। 1 এর সাথে একটা ইনপুট আছে সেখানে আপনি ব্যাক করতে পারতেছেন। তার মানে ফাংশন যদি 1 1 আর 1 2 হয় তাহলে ওই ফাংশনের ইনভার্সটাও একটা কি হবে, ফাংশনই হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, বাইজেক্টিভ হওয়ার এটাই সুবিধা, বাইজেক্টিভ হলে ইনভার্স থাকে। আচ্ছা, এবার আমরা কিছু ফাংশন দেখব, জেনারেল ফাংশন। এই ফাংশন যেটা হচ্ছে ওয়ার্ড ফাংশন আর ইভেন ফাংশন। এই ইভেন ফাংশন কারা আর অড ফাংশন কারা, তাদের গ্রাফ গুলো দেখব। হুম, দেখেন ইভেন ফাংশনের ডেফিনেশন এরকম যে y ইকুয়াল এফ অফ এক্স একটা ফাংশন, যদি এফ অফ মাইনাস এক্স আর এফ অফ এক্স এরা যদি সমান হয় তখন এটাকে আমরা বলবো ইভেন ফাংশন। ঠিক আছে? তাহলে ইভেন ফাংশন কখন বলবো, যদি ইনপুট নেগেটিভ আর পজিটিভ দিলে সেমই আউটপুট পাওয়া যায় তাহলে সেটা ইভেন ফাংশন। আচ্ছা বলেন তো ইভেন ফাংশন কি তাহলে 1 1 হবে? হ্যাঁ, না আসলে মাইনাস 1 1 আছে তো তো, হবে না, কারণ দুইটা না ভিন্ন হবে ভিন্ন না। ইনপুট সেম আউটপুট দিচ্ছে। হ্যাঁ, হুম, যেমন একটা এক্সাম্পল কি, এফ অফ এক্স ইকুয়াল এক্স স্কোয়ার, হুম, আর এটার ভিতরে যদি মাইনাস এক্স দেন তাহলে কি আসবে, মাইনাস এক্স এর উপরে স্কোয়ার, আলটিমেটলি এক্স স্কোয়ার। হুম, সো আমাদের এফ অফ এক্স আর এফ অফ মাইনাস এক্স এরা দুইজন আসলে সমান। সো হুম, এটা হচ্ছে আমাদের ইভেন ফাংশন। এরকম আরো অনেক ইভেন ফাংশন আছে। নরমালি পাওয়ার গুলো যদি ইভেন নাম্বার হয় তখন সেগুলো ইভেন ফাংশন হয়। এফ অফ এক্স এর পাওয়ার 2n এরা সবাই ইভেন ফাংশন। হুম, ঠিক আছে? আচ্ছা, এবার অড ফাংশন কারা, মাইনাস এক্স যদি ইনপুট দেন, অড ফাংশন যে আপনি এফ অফ মাইনাস এক্স যদি ইনপুট দেন তাহলে মাইনাস এফ অফ এক্স যদি পাওয়া যায় তখন এটা হচ্ছে অড ফাংশন। হুম, তার মানে মাইনাস ইনপুট দিলে সেম পাওয়া যাবে না, জাস্ট নেগেটিভটা পাওয়া যাবে, সাইনটা উল্টায় যাবে। হুম, যেমন আমাদের এফ অফ এক্স ইকুয়াল এক্স কিউব, দেখেন তো এখানে যে এফ অফ মাইনাস এক্স ইনপুট দেন তাহলে কি আসবে, মাইনাস এক্স এর উপর কিউব, তাহলে মাইনাস এক্স কিউব। হুম, আচ্ছা, তাহলে দেখেন এই যে এফ অফ এক্স, এফ অফ মাইনাস এক্স হচ্ছে কি মাইনাস এক্স কিউব, অর্থাৎ এটাকে লেখা যায় এফ অফ মাইনাস এক্স হচ্ছে মাইনাস এফ অফ এক্স। হুম, তাহলে এই এফ ফাংশনটা হচ্ছে আমাদের একটা অড ফাংশন। হুম, ঠিক আছে? হুম, তো অড ফাংশন ইভেন ফাংশন বুঝবেন কিভাবে গ্রাফ দেখে, যে যারা ইভেন ফাংশন তাদের এক্স এবং মাইনাস এক্স হচ্ছে সেম ইনপুট, তাই না, সেম আউটপুট পাওয়া যাবে। তাহলে এরা হুম, দেখতে সিমেট্রিক হয় এক্স অ্যাক্সিস এর ওয়াই অ্যাক্সিস এর সাপেক্ষে, ধরেন এরকম অথবা এরকম। মানে এই যে ওয়াই অ্যাক্সিসটা, এই ওয়াই অ্যাক্সিস এর সাপেক্ষে দুই পাশটা সমান হবে, অথবা এরকম। হুম, ঠিক আছে? অথবা ধরেন এরকম, এই ওয়াই অ্যাক্সিস এর সাপেক্ষে দুই পাশটা সেম হবে, যে এই পাশটা আর এই পাশটা দেখতে সেম না স্ট্রাকচারটা, হুম, এই যে এই পাশে স্ট্রাকচার দেখতে সেম। তো এরকম যদি হয় তখন তারা হবে ইভেন ফাংশন। আর অড ফাংশন কি,
অড ফাংশনটা আমরা দেখলাম যে নেগেটিভ দিয়ে উল্টো আসে। সো অড ফাংশনের গ্রাফ যদি আমি আঁকতে চাই, এটা হচ্ছে অড ফাংশন, যে এই দিকটা আর এই দিকটা মোটামুটি সেম বাট উল্টা। ঠিক আছে, ধরেন এরকম হইলো, দেখতে মোটামুটি সেম কিন্তু এরা হচ্ছে উল্টো, একটা এরকম আর একটা এরকম। তো এগুলো হচ্ছে আমাদের অড ফাংশনের গ্রাফ, যেগুলো মোটামুটি ডেফিনেশন, এখানে তেমন বোঝার কিছু নাই। আচ্ছা, আমরা দেখবো এখন ফ্যামিলি অফ কার্ভস। ফ্যামিলি অফ কার্ভসটা কি? y ইকুয়াল mx, এই y ইকুয়াল mx এটা কি মূলবিন্দুগামী কোন একটা ফাংশন না, তাহলে আমরা সরলরেখা না? আচ্ছা, এখন মূলবিন্দুগামী সরলরেখাগুলো কেমন? ধরেন m এর মানটা যখন 1, তখন গ্রাফটা কেমন হয়? এই যেটা মতো হয় না, একদম মাঝখান দিয়ে এটা। যদি m এর মানটা 1 থেকে ছোট হয়, তখন কি নিচের দিক বরাবর সরলরেখা হবে না? আচ্ছা, যদি m এর মানটা 1 থেকে বড় হয়ে যায়, তখন আমাদের সরলরেখাটা এরকম হবে। এগুলো সব m এর মানটা পজিটিভের জন্য। এখন আসি m এর মান যদি নেগেটিভ 1 হয়, নেগেটিভ 1 হলে তো এটা, ঠিক আছে। তারপর নেগেটিভ দিকটা যদি বাড়তে থাকে, ধরেন -1, তারপর -2 হচ্ছে m, মানে ঢালটা হচ্ছে -2 বা স্লোপটা -2 বা -3, তখন আর একটু উপরের দিকে হবে। তাহলে এটা ফ্যামিলি অফ কার্ভটা কি? y ইকুয়াল mx, এটা আসলে কি রিপ্রেজেন্ট করে? এটা হচ্ছে মূলবিন্দুগামী কিছু সরলরেখা রিপ্রেজেন্ট করে, যেই সরলরেখাগুলো m এর মানের উপর ডিপেন্ড করে। m যদি ভিন্ন ভিন্ন নেই, তাহলে সরলরেখাগুলোর ঢালটাও ভিন্ন ভিন্ন হবে, সরলরেখাগুলোও ভিন্ন ভিন্ন হবে। ঠিক আছে? আচ্ছা, এখানে আমরা ফ্যামিলি অফ কার্ভের কিছু বিষয়গুলো দেখব, যে y ইকুয়াল x, শুধু x, পাওয়ার শুধু কি আছে? x আছে, তখন গ্রাফটা কেমন হবে? y ইকুয়াল x স্কয়ার, তখন গ্রাফটা কেমন হবে? y ইকুয়াল x কিউবের গ্রাফটা কেমন হবে? x4 এর গ্রাফটা কেমন হবে? আচ্ছা, তো এখানে যে জিনিসটা খেয়াল করতে হবে, y ইকুয়াল x স্কয়ার আর y ইকুয়াল x এর পাওয়ার 4, এই দুইটা গ্রাফ কিন্তু দেখতে সেম না মোটামুটি, বাট একটু ডিফারেন্স আছে। কিন্তু ডিফারেন্সটা হচ্ছে এই এইটুকুর জায়গার ভিতর। আমি যদি দুইটাকে একসাথে আঁকি, তাহলে ডিফারেন্সটা ক্লিয়ার হবে। তার ওকে, এটা হচ্ছে আমাদের y ইকুয়াল x স্কয়ার। আচ্ছা, এটা হচ্ছে 1 পয়েন্ট, -1 ও 1। আচ্ছা, দেখেন, তাহলে y ইকুয়াল x স্কয়ার আর y ইকুয়াল x ইকুয়াল 4, এদের শেপটা সেম, বাট 0 থেকে 1 এর মধ্যে, এই যে 0 থেকে 1 এর মধ্যে কে বড়? x স্কয়ার বড় না x4 বড়? x স্কয়ার বড়, কারণ আপনি 0.5 রে স্কয়ার করবেন আর এটা হচ্ছে 0.5 রে মনে করেন 4 করবেন, কোনটা বড় হবে? স্কয়ারটা বড় হবে না? আর 4টা হচ্ছে বেশি ছোট হয়ে যাবে। 0 থেকে 1 এর মধ্যে থাকলে পাওয়ার যত বেশি করবেন তত মানটা ছোট হয়। তো আমি যদি এখন x এর পাওয়ার 6 আঁকি,
তাহলে ওই x এর পাওয়ার 6 টা কি x এর পাওয়ার 4 থেকেও নিচের দিকে আসবে না? হুম, আমি যদি এখানে x এর পাওয়ার 6 টাকে রাখতে চাই তাহলে কি হবে, এটা x এর পাওয়ার 4 থেকেও কিন্তু ছোট হবে 0 থেকে 1 এর মধ্যে এই পর্যন্ত। তারপর যখনই 1 থেকে বড় হয়ে যাবে তখন কিন্তু x স্কয়ার থেকে x এর পাওয়ার 4 বেশি তাড়াতাড়ি বড় হবে, এই জন্য এটা উপরের দিকে চলে গেছে। আর 4 এর থেকে 6 আরো তাড়াতাড়ি বড় হবে, কারণ এই জন্য কি এটা আরো তাড়াতাড়ি উপরের দিকে উঠবে। হুম, এই যে এরকম হবে গ্রাফগুলো। তাহলে আমাদের y ইকুয়াল x এর পাওয়ার 2n, এই x এর পাওয়ার 2n এর গ্রাফগুলো কেমন হবে সেটা তো বুঝতে পারছেন, যে কোনটা কখন বড় হবে কোনটা কখন ছোট হবে। মানে x স্কোয়ার যত পাওয়ার বাড়বে তত ছোট হবে না? আচ্ছা, 1 এর পর হচ্ছে যত পাওয়ার বাড়বে তত তাড়াতাড়ি বৃদ্ধি পাবে, তাই না? ধরেন 2 টু হ্যাঁ, দি পাওয়ার 4 বড় না 2 টু দি পাওয়ার স্কয়ার বড় না 2 টু দি পাওয়ার 6 বড়, এটা বড়। 3 4 6 তাহলে দেখেন এই যে 1 এইদিকে আসার পরে কোনটা, এই যে 6 টা তাড়াতাড়ি বাড়তেছে না, হুম, তারপর হচ্ছে 4 বাড়তেছে, তারপর এই যে স্কয়ারটা আস্তে আস্তে বাড়তেছে। হুম, আর এই 0 থেকে 1 এর মধ্যে এইটুকুর মধ্যে বড় হচ্ছে স্কয়ার, তারপর বড় হচ্ছে 4, তারপর হচ্ছে 6। কারণ আমি যখন 0.5 রে পাওয়ার 6 করবো এটা অনেক ছোট হয়ে যাবে, এটাকে 4 করলে আরেকটু বড় হবে, স্কয়ার করলে সব থেকে বড়, তাই হুম, তো? তাহলে এদের মধ্যে কোনটা বড় কোনটা ছোট সেটা আসলে দুইটা ভাগে ভাগ করতে হবে, একটা 0 থেকে 1 পোর্শন, এই পোর্শনের মধ্যে কোনটা উপরে থাকবে, আবার আরেকটা হচ্ছে এই যে মাইনাস এই দিক বরাবর আর এই দিক বরাবর এইটুকুর মধ্যে কোনটা উপরে থাকবে। হুম, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, এবার অর- এবার আপনি এটা দেখেন যে এই যে এক্স কিউব আর এক্স এর পাওয়ার 5 এটাও সেম জিনিস। এই যে 0 থেকে 1 এর মধ্যে এইটুকুর মধ্যে এইটা কিন্তু একটু তাড়াতাড়ি বৃদ্ধি পাইছে, আর এটা কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি পাইছে, তাই না? হুম, হুম, 0 থেকে 1 এর মধ্যে। হ্যাঁ, বাট যখন এই 1টা পাস হয়ে গেছে ওর থেকে এ কিন্তু অনেক তাড়াতাড়ি উপরের দিকে উঠতেছে। হুম, আবার সেম -1 পর্যন্ত এই একটু তাড়াতাড়ি উপরের দিকে উঠতেছে, আর ওটা হচ্ছে অনেক আস্তে আস্তে আইসা তারপর উপরের দিকে উঠতেছে। হুম, এটা হচ্ছে অনেক আস্তে আস্তে আইসা এখানে উঠতেছে। বাট 1 ক্রস করার পর ও সেম আগের মতোই আস্তে আস্তে উপরের দিকে উঠতেছে, বাট এটা হচ্ছে অনেক ফাস্ট উপরের দিকে উঠতেছে। তাহলে দুইটাকে যদি আমি একসাথে গ্রাফে যদি একসাথে আঁকি তাহলে এরকম হবে যে এটা সাপোজ 1 -1 1, আচ্ছা এটা হচ্ছে আমাদের y ইকুয়াল x কিউব। তাহলে y ইকুয়াল x এর পাওয়ার 5 টা কেমন হবে, নিচ থেকে উঠে উঠে এখানে আসার পর হচ্ছে রেপিডলি বাড়বে, হুম, এখানেও সেম, নিচ থেকে উঠে উঠে এখানে আসার পর অনেক তাড়াতাড়ি বাড়বে। এটা হচ্ছে y ইকুয়াল x এর পাওয়ার 5। তারপর আপনি যদি 7 দেন তাহলে সেটা আরো নিচ থেকে